হ্যালো স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্টাডিজে তোমাদেরকে সবাই প্রত্যেককে আবার স্বাগত জানাই। আমরা পিএন জাংশন ডায়োডের উপরে আজকে লাস্ট ক্লাস যেটি হয় সেটি আজকে এখানে আমরা দেখব। মূলত পার্ট 2 আমি এটির নাম দিয়েছি। আমরা পিএন জাংশন ডায়োডের যে বেসিক যে পর্বটি মানে সেমিকন্ডাক্টর ফিজিক্সের উপরে যেটি নর্মালি পড়ার পর যেটি পিএন জাংশন ডায়োড বেসিক যেটি থাকে সেটি আমরা আগের লেকচার পর্বে দেখেছি। আমরা এই লেকচারে নর্মালি পিএন জাংশন ডায়োডের অ্যাপ্লিকেশন যে পোর্শনটা হয়, অ্যাপ্লিকেশন মানে আমরা রেকটিফায়ার পোর্শনে যেভাবে অ্যাপ্লিকেশন করে থাকি পিএন জাংশন ডায়োড, মূলত আমরা সেইটুখানি নিয়েই আলোচনা করব। তো ক্লাস ডিটেলসে যাওয়ার আগে আমি আরও একটা প্রসঙ্গ নিয়ে একটুখানি বলে নিই। যে আগামী দিনে রেল এনটিপিসির এক্সাম হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্ট বা আমার বন্ধু যারা এক্সামের প্রিপারেশন করছিল বা এনটিপিসির রেলওয়ের এক্সাম ফর্ম ফিল আপ করেছিল, তো তারা অবশ্যই খুব ভালো করে পড়াশোনা স্টার্ট করো। আমি এনটিপিসির উপরে আলাদা লেকচার দু একদিনের মধ্যে হয়তো বের করব। কিভাবে প্রিপারেশন করতে হবে, কোথা থেকে পড়তে হবে, তো সেগুলি অবশ্যই তোমরা দেখতে থাকবে। কিন্তু তার আগেই আমি আগেই বলছি যে এবার ভালো করে পড়াশোনা শুরু করো, যাতে আগামী দিনের যে কোনো এক্সাম, সে এনটিপিসি রেল হোক বা যাই হোক, যেন একটা ভালো সুন্দর মার্কস বা রেজাল্ট তোমার যেন তোমার পক্ষেই যায়। তো চলো আমরা আর বৃহৎ আলোচনা না করে সরাসরি আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি। তো ক্রিস্টাল ডায়োড নর্মালি আমরা ক্রিস্টাল ডায়োড অ্যাপ্লিকেশন পর্বে আমি আগের লেকচারে মূলত এই স্লাইডটি দিয়ে শেষ করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে ক্রিস্টাল ডায়োড মূলত রেকটিফায়ার্স, অ্যাজ এ রেকটিফায়ার্স হিসাবে নর্মালি আমরা ব্যবহার করে থাকি। আহ, যদিও ডায়োডের অ্যাপ্লিকেশন বর্তমান ইলেকট্রনিক সার্কিটে বহুল, এটি কোনো নির্দিষ্ট একটিমাত্র অ্যাপ্লিকেশনের মধ্যে নেই। এর অ্যাপ্লিকেশন প্রবল আছে। কিন্তু আমাদের সিলেবাস ভিত্তিক যদি আমি বলি, তাহলে আমরা এখানে রেকটিফিকেশন কি করা হয় সেটাই আমরা মূলত ডায়োড দিয়ে দেখে থাকব। তো সবার আগে আমরা একটুখানি জেনে নিই যে রেকটিফিকেশন মানে কি। তো আমি আগের দিন বলেছিলাম, তাও আরও একবার রিপিট করছি। দ্য রেকটিফিকেশন ইজ দ্য প্রসেস হাউ টু কনভার্ট দ্য অল্টারনেটিং কারেন্ট ইনটু দ্য ডিসি কারেন্ট। যে পদ্ধতির মাধ্যমে আমরা একটা অল্টারনেটিং কারেন্টকে সিম্পলি যদি আমি দেখি যে একটা এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টকে আমি যদি, যে পদ্ধতির দ্বারা আমি একে ডিসিতে কনভার্ট করব, তো সেই পদ্ধতিটিকেই বলা হলো রেকটিফিকেশন। এবং যে ইলেকট্রনিক যে ডিভাইস লাগিয়ে আমি নর্মালি এই রেকটিফিকেশন মূলত করে থাকি, তাকে আমরা বলি রেকটিফায়ার্স। তো আমার ডায়োড অ্যাপ্লিকেশনের মধ্যে আমার রেকটিফায়ার্স মূলত দুইভাবে করা হয়। একটা তো হাফ ওয়েভ রেকটিফায়ার্স আর ফুল ওয়েভ রেকটিফায়ার্স। এবং প্রত্যেকটি কিন্তু আমি এখানে সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করব। এখানে কোনোভাবেই আমি থ্রি ফেজ রেকটিফায়ার্স নিয়ে বলবো না, আমি প্রত্যেকটাই বলবো সিঙ্গেল ফেজ রেকটিফায়ার্স। ফুল ওয়েভ রেকটিফায়ারকে আরও দুটো পদ্ধতিতে আমরা নর্মালি করে থাকি। একটা তো সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার্স, আর একটা হলো হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ার্স। তো আমরা প্রত্যেকটা রেকটিফিকেশন প্রসেস আমরা খুব ভালো করে এখানে জানবো যে কিভাবে প্রত্যেকটা রেকটিফিকেশন নর্মালি করা হয়। তো সবার আগে আমরা তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার সেটি মূলত এখানে দেখি। তো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট মূলত যখন আমরা রেকটিফিকেশন দরকার হয়, মানে আমি ডিসি যখন বানাবো, তখন আমরা এই সার্কিটটি নর্মালি ব্যবহার করে থাকি। তো দিস ইজ দ্য সার্কিট ফর দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার, সিঙ্গেল ফেজ অবশ্যই। তো এখানে আমি দেখেছি যে এখানে আমি একটা ট্রান্সফর্মার লাগিয়েছি, মূলত ট্রান্সফর্মার দ্য সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, এবং অবশ্যই সেটি স্টেপ ডাউন টাইপ ধরে নিচ্ছি যে এখানে আমি 220/12 ভোল্টের একটি ট্রান্সফর্মার নর্মালি এখানে আমি যদি ব্যবহার করে থাকি, তাহলে আমি প্রাইমারি সাইডে 220 ভোল্টেজ যদি আমি লাগাই, তাহলে আমি সেকেন্ডারি সাইডে কিন্তু 12 ভোল্ট অবশ্যই পাবো। এবং তার আউটপুট ভোল্টেজ কিন্তু অবশ্যই হবে এসি, এটি কোনোভাবে কিন্তু ডিসি হবে না। তো এখানে মূলত আমি একটা 12 ভোল্ট এসি যেটি পাবো, সেটিকে একটা সিম্পলি একটা ডায়োড
পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে যদি আমি এই কারেন্টটি এনে আমি যদি সিরিজে লোডে এনে একে প্রবেশ করাই, তাহলে কিন্তু এরপর যে আউটপুটটা আমরা নর্মালি এখান থেকে আমরা পাবো, এখান থেকে যে ভি আউটপুট আমি পাবো, সেটি কিন্তু কোনোভাবেই আর এসি হবে না, সেটা হবে কিন্তু ডিসি। তো কেন? যদি আমি এর কারণ ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে যে যখন আমার এখানে এসি ভোল্টেজ ট্রান্সফরমারের সেকেন্ডারি পোর্শনে বিল্ড আপ করবে, মানে এ সাইডে যখন কোনো এক পোর্শনে পজিটিভ এবং কোনো এক পোর্শনে নেগেটিভ যখন ইনস্ট্যান্টে আমি পাবো, তো আমি যদি গ্রাফে দেখাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভি ইনপুট ভি ইনপুট সাইডে আমরা যে গ্রাফটা পাবো, মূলত এই যে গ্রাফটা পাচ্ছি, তো এর পজিটিভ কোয়াড্রেন্ট যতটুখানি থাকছে, পজিটিভ পোর্শন যতটুখানি থাকছে, ঠিক ততটুখানি সময় আমার এ সাইড হবে অবশ্যই পজিটিভ এবং বি সাইডটি থাকবে নেগেটিভ। তো এই সময়টুখানির মধ্যে আমার ডায়োড নর্মালি ডি ইজ দ্য ফরওয়ার্ড বায়াসড, কারণ আমরা দেখছি যে ডায়োডের এই অবস্থায় এ সাইডে পজিটিভ দেওয়ার দরুন আমার এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ যেহেতু ভোল্টেজ অ্যাপ্লাই হবে, সেহেতু অ্যানোড ইজ এ পজিটিভ এবং ক্যাথোড যেহেতু নেগেটিভ, তার মানে ডায়োড এই সময়তে ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো এই অবস্থায় ডায়োডের যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম থাকে, তো এখানে কিন্তু খুব সহজেই কিন্তু একটা ফরওয়ার্ড কারেন্ট কিন্তু এর মধ্যে প্রবেশ করবে এবং সেটির মান বা ম্যাগনিটিউড আমার ইনপুট কারেন্টের ভ্যালু যেরকম হবে, যে নেচারে হবে, আমি আউটপুটেও আমি কিন্তু মানে এর আউটপুটেও কারেন্ট আমার সেই হবে। তো এখানে সেই আউটপুট কারেন্ট যখন আমি আরএল লোডের মধ্যে আমি নর্মালি এর মধ্যে প্রবেশ করাই, তখন দেখা যাবে কি যে আমার আউটপুট কারেন্টে আমি পাবো কতক্ষণ, যতক্ষণ আমার এটা পজিটিভ ছিল ঠিক ততটুখানি আউটপুট কারেন্ট কিন্তু আমি এখানে ঠিক একই ওয়েভ শেপে বা একই আকারে কিন্তু আমি নর্মালি পাবো, মানে আমি দেখতে পাচ্ছি যে আমি ঠিক ততটুখানি আউটপুট ইনপুটের থেকে পেয়েছি। কিন্তু যেইমাত্র আমার ইনপুট নেগেটিভ কোয়াড্রেন্টের মধ্যে প্রবেশ করলো, ইনপুট ইজ এ নেগেটিভ কোয়াড্রেন্ট, তার মানে কি দাঁড়ালো, আমার এখানটাতে বি সাইডে এই মুহূর্তে কিন্তু পজিটিভ চলে আসবে আর এ সাইডে কিন্তু এই মুহূর্তে কিন্তু নেগেটিভ চলে আসবে। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কি যে আমার ডায়োড এখন কোনোভাবে কিন্তু আর ফরওয়ার্ড বায়াসে থাকবে না। ডায়োডের মূলত আমার অ্যানোড সাইড এই অবস্থায় পাবে নেগেটিভ ভোল্টেজ এবং ক্যাথোড সাইড কিন্তু পাবে কিন্তু পজিটিভ ভোল্টেজ। তো এটি কোনোভাবেই ডায়োডের ফরওয়ার্ড বায়াসড কন্ডিশন নয়, ডায়োড এই অবস্থায় রিভার্স বায়াসে থাকবে। তো রিভার্স বায়াস যেহেতু রেজিস্ট্যান্স খুব বেশি হয়, তাহলে কিন্তু এই অবস্থায় কিন্তু কোনোভাবে আমার পজিটিভ টু নেগেটিভ কারেন্ট কিন্তু এই সার্কিটের মধ্যে প্রবেশ করবে না বা পাস করবে না। তো সেই অবস্থায় কিন্তু আমি আউটপুট সার্কিটে, মূলত এটি যদি আমি আউটপুট দেখাচ্ছি, তো এখানে কিন্তু আমি কোনো রকম কারেন্ট এইভাবে কিন্তু এখানে পাবো না। তো আউটপুট কারেন্ট নর্মালি এই অবস্থায় হবে জিরো। তো আবার যখন ফের পরের কোয়াড্রেন্টে যখন আবার কারেন্টটি এই জায়গায় আবার এখানে পজিটিভ, মানে এ পোর্শন আবার পজিটিভ হবে, মানে যখন আবার এ কোয়াড্রেন্টে আবার পজিটিভ আসবে, তো তখন আবার কিন্তু প্রথম অবস্থায় পুনরাবৃত্তি ঘটবে, মানে তখন আবার আমি এখানে কিন্তু একটা আউটপুট কারেন্ট ঠিক আগের মতো পেতে থাকবো। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পালসেটিং যদি অল্টারনেটিং কারেন্ট আমি যদি ইনপুট সাইডে ডায়োডের মধ্যে প্রবেশ করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি পজিটিভ পালসের জন্য আমরা কিন্তু আউটপুটে লোডে একটা করে পজিটিভ পালস কিন্তু পাবো। কিন্তু নেগেটিভ যে পোর্শনটি, নেগেটিভ পালসেশন যেটুখানি থাকবে, সেটু কিন্তু কোনোভাবেই ডায়োড দ্বারা কিন্তু পাস করবে না। তো ঠিক ততটুখানি সময় কিন্তু ডায়োডের আউটপুট কারেন্ট বা লোডের অ্যাক্রসে কারেন্ট কিন্তু জিরো থাকবে। তো মূলত আমরা এটি পাচ্ছি একটা পালসেটিং আউটপুট কারেন্ট, এবং যেহেতু এর সমস্ত আউটপুট যেহেতু পজিটিভ সাইডে আছে, তাহলে আমরা এই ধরনের আউটপুট নেচারকে নর্মালি আমরা বলবো পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি এটি কোনোভাবেই এসি নয়, যেহেতু এর মধ্যে নেগেটিভ কোয়াড্রেন্ট বা নেগেটিভ আউটপুট ভোল্টেজ বলে কিছু থাকে না, পুরোটাই পজিটিভ, তাহলে আমরা যেটি পাবো সেটি হবে পুরোটাই
ডিসি কিন্তু অবশ্যই পালসেটিং ইন নেচার, সেটি কোনোভাবে কন্টিনিউয়াস ডিসি নয়। কন্টিনিউয়াস ডিসি বলতে আমরা মূলত যেটা বুঝি যে একটা নর্মালি যখন বা আউটপুট কারেন্টটা যখন আমার এইরকম কন্টিনিউয়াস একটা আউটপুট কারেন্ট আমি পাবো, কন্টিনিউয়াস আউটপুট কারেন্ট উইথ দ্য টাইম আমি যখন পাবো, তখন আমরা বলি যে কন্টিনিউয়াস ডিসি। কিন্তু যেহেতু এটা পালসেটিং ইন নেচার, মানে মাঝে মাঝে আমি এরকম পাচ্ছি, বাকি সময়টা আবার পাওয়া যায় না, তো এই ধরনের নেচারকে আমরা নর্মালি বলি পালসেটিং আউটপুট বা পালসেটিং ডিসি। ঠিক কারেন্টের সাথে যদি আমি আরএলকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা জানি যে এখানে অবশ্যই আই ইন্টু আরএল, তার মানে ডেফিনেটলি এখানে আমি ভি আউটপুট পাবো। তো ভি আউট মানে কারেন্ট যে নেচারে আউটপুট থাকবে, ঠিক একই রকম আকারের কিন্তু আউটপুট ভোল্টেজও কিন্তু আমি আউটপুট সাইড থেকে নর্মালি আমরা পেয়ে থাকবো। তো এই ধরনের আউটপুট, যেহেতু এটা শুধুমাত্র একটা ফুল ওয়েভকে হাফ ওয়েভ ডিসিতে কনভার্ট করছে, হাফ ওয়েভ ডিসিতে কনভার্ট করছে, মানে একটা ইনপুট ফুল ওয়েভকে ইনপুটকে শুধুমাত্র একটা ওয়েভের আউটপুট আমি এখানে পাচ্ছি, সেই অনলি তাই সেই কারণের জন্যই আমরা একে বলি যে হাফ ওয়েভ রেকটিফায়ার্স। হাফ ওয়েভ রেকটিফায়ার্স এই ধরনের রেকটিফায়ার নর্মালি সার্কিটে এর ব্যবহার খুবই কম, আম, এবং এটি খরচও প্রচুর কম পড়ে, কারণ যেহেতু এটির এফিসিয়েন্সি আমরা এর পরের স্লাইডে দেখব যে এর এফিসিয়েন্সি যখন ক্যালকুলেশন করব, হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি নর্মালি খুবই কম হয়, এবং এর আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, তার জন্য কিন্তু আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে কাজ সাধারণত খুব কম করে থাকি। তো এখানে আমরা দেখে নেই যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের মূলত ডিসঅ্যাডভান্টেজগুলি কী কী হয়ে থাকে। প্রথমেই যদি বলি, যেহেতু দ্য আউটপুট পালসেটিং কারেন্ট ইন দ্য লোড কন্টেন্স অল্টারনেটিং কম্পোনেন্ট হুজ বেসিক ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তো নর্মালি আমরা দেখছি যে আউটপুটে যে কারেন্ট আমরা যেটা আউটপুট কারেন্ট পাচ্ছি, তার ইনপুট ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ফ্রিকোয়েন্সি সেম, এবং তার আউটপুট কারেন্টটা কিন্তু অবশ্যই পালসেটিং। তো সেই হিসাবে আমার এখানে আউটপুট যেহেতু পালসেটিং এবং এর পিকনেস প্রচুর থাকে, সেহেতু একটা হিউজ ইলাবোরেট ফিল্টারিংয়ের কিন্তু এর আউটপুটে দরকার পড়ে থাকে। এ হিউজ ইলাবোরেট ফিল্টারিং ইজ রিকোয়ার্ড টু প্রডিউস স্টেডি স্টেট কারেন্ট। তো এটা একটা মূলত ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও আমরা যেহেতু ইনপুটের ফুল ইনপুটকে আমরা আউটপুট হিসাবে শুধুমাত্র হাফ ওয়েভটি ব্যবহার করে থাকি, সেহেতু হাফ ওয়েভের নর্মালি আউটপুট পাওয়ার আমরা পেয়ে থাকি, সেহেতু এর আউটপুট পাওয়ার ইজ আ ভেরি লো। তো এসি সাপ্লাই ডেলিভার্স পাওয়ার অনলি দ্য হাফ দ্য টাইমস, দেয়ারফোর দ্য আউটপুট ইজ ভেরি লো। ডেফিনেটলি আমরা এরপরে এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে দেখাবো যে এর এফিসিয়েন্সি খুবই কম হবে। তো সেই দুটো কারণের জন্যই আমরা কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ার শুধুমাত্র খুব কম বাজেট রেকটিফিকেশান যখন আমার দরকার হয়, তখনই কিন্তু আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার মূলত ব্যবহার করে থাকি। বাজারে যে সমস্ত খুব কম দামের এখন বর্তমানে যে চার্জিং যে সিস্টেমগুলি আসছে চার্জার লাইটের মধ্যে, চার্জার টর্চ লাইট, চার্জার এমার্জেন্সি লাইটের মধ্যে, সেখানে কিন্তু আমরা এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট কিন্তু কিছুটা ব্যবহার করে থাকি। তো এখানে আরও একটা জিনিস আমি যেটি বলেছি যে এর কিন্তু ইনপুট ফ্রিকোয়েন্সি যা হবে, আউটপুট ফ্রিকোয়েন্সিও কিন্তু ঠিক তাই ম্যাগনিটিউডের হবে। তো এখানে একটা প্লট আমি যদি দেখি, তো এটা একটা এসির একটা কমপ্লিট সাইকেলের যদি ফুল ইনপুট হয়, একটা কমপ্লিট সাইকেলের যদি ফুল ইনপুট হয়, তো আমরা আউটপুট পোর্শনে আমরা দেখছি যে একটা কমপ্লিটের মধ্যে, একটা কমপ্লিট এসি ইনপুটের মধ্যে শুধুমাত্র একবারই একটা হাফ আউটপুট কিন্তু আমরা পেয়ে থাকি। পরের যে পোর্শনটুখানি তার কিন্তু জন্য কিন্তু আমরা কোনো কিন্তু আউটপুট পাই না। তো ওয়ান সিঙ্গেল ইনপুট সাইকেল দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ওয়ান সিঙ্গেল আউটপুট। যদি এর পরে ফের আর একটা সাইকেল এখানে অ্যাপ্লাই করা হয়, এসি ইনপুট সাইকেল যদি আমি এখানে অ্যাপ্লাই করি কমপ্লিট সাইকেল, তো তার জন্যেও আমি শুধুমাত্র একটা আউটপুট পাবো। তো এখানে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমি যদি ভাবি, তাহলে আমার ইনপুট ফ্রিকোয়েন্সির ম্যাগনিটিউড যা থাকবে, আমি কিন্তু আউটপুটেও
ঠিক একই ম্যাগনিটিউডের ফ্রিকোয়েন্সি আউটপুট কিন্তু পাবো। তো আমি এই ক্ষেত্রে বলতে পারি দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি। তো একটা সিম্পলি সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য যখন আমি ব্যবহার করব, তার ইনপুট ফ্রিকোয়েন্সি যদি আমি 50 হার্টজের একটা সিগন্যাল আমি যদি ব্যবহার করে থাকি, তো আউটপুটে যে পালসেটিং ডিসি যেটি সাধারণত বিল্ড আপ করে, তার যদি আমি পালসেশন ফ্রিকোয়েন্সি যদি আমি মেজার করি, সেটাও কিন্তু হবে সামহাউ 50 হার্টজ। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এমসিকিউতে মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় যে হাফ ওয়েভ রেকটিফায়ার ইনপুট ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, এখানে যেমন একটা আমি দেখিয়েছি, যদি ইনপুট ফ্রিকোয়েন্সি যদি 100 হার্জ হয়, দেন দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ অলসো দ্য 100 হার্জ ম্যাগনিটিউড। তো এরপরে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের মূলত এফিসিয়েন্সি ক্যালকুলেশন আমরা এখানে দেখব। তো এখান থেকে একটা কোশ্চেন খুব হয়ে থাকে যে ক্যালকুলেট বা ডিফাইন দ্য হাফ ওয়েভ এফিসিয়েন্সি। মূলত এর মান বা ম্যাগনিটিউড আমরা খুব সিম্পলি যদি না কোনো রকম ক্যালকুলেশন করে যদি আমি বলি, তাহলে এর মান হবে 40.6%। মানে আমি যদি 100 অ্যামাউন্ট অফ ইনপুট পাওয়ার বা ভোল্টেজ যদি আমি ইনপুট সাইডে দিই, তাহলে কিন্তু আউটপুটে আমি শুধুমাত্র 40.6 অ্যামাউন্ট অফ পাওয়ার অর ভোল্টেজ কিন্তু আমি পাবো। তো ইট ইজ আ ভেরি লো ম্যাগনিটিউড উইথ রেসপেক্ট টু দ্য ইনপুট ওয়ান। তো আমরা এখানে এর একটু ক্যালকুলেশনটা একটু শর্টে দেখে নিই যে কিভাবে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে থাকি। তো এফিসিয়েন্সি বলতে মূলত আমরা বুঝি যে যে কোনো সার্কিট, যে কোনো মেশিন, এফিসিয়েন্সি বলতে আমরা সাধারণত বুঝি যে আউটপুট বাই ইনপুট। তো মূলত এখানে ডেফিনেশনে বলা হয়েছে দ্য রেশিও অফ ডিসি পাওয়ার আউটপুট, আউটপুট যেহেতু ডিসি, তো ডিসি পাওয়ার আউটপুট টু দ্য অ্যাপ্লাইড এসি পাওয়ার ইনপুট। তো এই দুটোর মধ্যে যদি আমি রেশিও বিল্ড আপ করি, তাহলে ডিসি পাওয়ার আউটপুট টু দ্য এসি ইনপুট পাওয়ার, তাহলেই হবে আমার রেকটিফায়ারের এফিসিয়েন্সি। মূলত নিউ দিয়ে আমার এক্সপ্রেস করা হয়। তো আমি যদি প্রথমে ডিসি পাওয়ার আউটপুট ক্যালকুলেট করি, তাহলে ডিসি পাওয়ার আউটপুট আমি পুরো ক্যালকুলেশনটি এখানে দেখাইনি, খুব সিম্পলি দেখিয়েছি যে আউটপুট আই ডিসি স্কোয়ার ইন্টু আরএল। যেহেতু এটি হাফ ওয়েভ রেকটিফায়ার, বা হাফ ওয়েভ আউটপুট, তো হাফ ওয়েভের জন্য আমার আইডিসি তার ম্যাগনিটিউড আমরা জানি যে আইএম বাই পাই। এটি মূলত আমার হাফ ওয়েভ আউটপুটের জন্য এর আই এভারেজ। তো আইএম বাই পাই, তো আইএম বাই পাই স্কোয়ার ইন্টু আরএল, দ্যাট ইজ দ্য ইনপুট পাওয়ার। তো এসি সরি এটা হচ্ছে ডিসি আউটপুট পাওয়ার। আর এটি যদি এসি ইনপুট যদি আমি জানি, তাহলে এসি ইনপুট আমরা জানি যে আই আরএমএস ইন্টু আরএল। তো আইআরএমএস সাধারণত আমরা জানি যে হাফ ওয়েভের জন্য আইআরএমএস ইকুয়াল টু IM/2, দ্যাট ইজ দ্য হোল স্কোয়ার ইন্টু আরএল। আরএল এখানে আমার নেওয়া হয়েছে আরএফ ইন্টু আরএল। আরএফ বলতে মূলত ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে নেওয়া হয়েছে, আর আরএল ইজ দ্য লোড রেজিস্ট্যান্স। তো এই দুটি নিয়ে যদি আমি রেশিও করি, তো ফাইনালি আমার যে জায়গায় এসে দাঁড়ায় সেটি হলো এই রকম একটা ভ্যালু। যেহেতু ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব লো ম্যাগনিটিউড, ভেরি ক্লোজ টু ইকুয়াল টু জিরো, বা খুব লো ভ্যালু যদি আমি কনসিডার করি, তাহলে আমার রেকটিফায়ার এফিসিয়েন্সি যেটি দাঁড়ায় সেটি কিন্তু 0.406। তো একে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার মূলত দাঁড়াবে যে 40.6%। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাগনিটিউড ফর দ্য হাফ ওয়েভ রেকটিফায়ার। এমসিকিউতে এই কোশ্চেনটি বহুবার জিজ্ঞাসা করা হয়ে থাকে যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি মূলত কত হয়। তো আনসার ইজ এ 40.6। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা যেটি নর্মালি শিখব,
সেটি হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। তো আমরা দেখেছি যে ফুল ওয়েভ রেকটিফায়ারের মূলত দুটি প্রসেস আছে, একটা তো সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার্স, আর একটি হলো ব্রিজ রেকটিফায়ার্স। তো আমরা যদি সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার্স দেখি, তো তার মূলত সার্কিট যেটি বলা হয় সেটি হচ্ছে এইটি। তো এখানে স্পেশালিটি হলো যে এই ধরনের রেকটিফায়ারে আমরা একটা সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার নর্মালি ইউজ করে থাকি। দিস ইজ দ্য সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফর্মার, দিস ওয়ান ইজ আ সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারের যে বৈশিষ্ট্য বা যার জন্য এটিকে সেন্টার ট্যাপ বলা হয় সেটি হলো যে এর সেকেন্ডারি পোর্শানে মূলত এর সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ঠিক মাঝ বরাবর, একদম মাঝখান বরাবর আরও একটা ট্যাপিং মূলত বের করে রাখা হয়। মানে আমি যদি ধরে নিই যে এটার সেকেন্ডারি পোর্শনে যদি 100 নাম্বার অফ টার্নস থাকে, তো একে যদি আমি ডিভিশন করি 50+50, তো এর সেকেন্ডারি পোর্শনে ঠিক 50 নাম্বার অফ টার্নসের পরে একটা আলাদা একটা ট্যাপিং করা থাকে। তো এর আউটপুট সেকেন্ডারি ভোল্টেজকে আমি এই ট্যাপিং থেকে যদি আমি আলাদা করে যদি মেজার করি, তাহলে কিন্তু খুব সহজেই এই ভোল্টেজকে, আউটপুট ভোল্টেজ যদি আমার ধরে নিই, যদি আমার সেকেন্ডারি পোর্শনে 24 ভোল্ট হয়ে থাকে ওভারঅল, তাহলে কিন্তু এর থেকে আমরা খুব সহজেই 12+12, 12 ভোল্ট এবং 12 ভোল্ট দুটো কিন্তু পেতে পারি। তো এটি হলো একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের সহজ বৈশিষ্ট্য। তো আমরা এই ধরনের একটা ট্রান্সফর্মার এই রেকটিফিকেশনে নর্মালি ব্যবহার করব। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দুটো ডায়োড নর্মালি ইউজ করেছি, ডায়োড 1 আর ডায়োড 2, এবং প্রত্যেকটা ডায়োডের সঙ্গে ঠিক এই বরাবর লোডের সাথে আমার লাগানো হয়েছে, যেটি সেন্টার ট্যাপের সঙ্গে কিন্তু কানেক্টেড। তো এবার আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার দিয়ে কিভাবে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার বা রেকটিফিকেশন আউটপুট ভোল্টেজ পেতে পারি। তো আমি ধরে নিচ্ছি যে এখানে স্টেপ ডাউন টাইপ যদি ট্রান্সফরমারে আমি যদি ভোল্টেজটি পেয়ে থাকি, তাহলে আমি ধরে নিচ্ছি যে টোটাল আউটপুট ভোল্টেজ সেকেন্ডারি পোর্শনে ধরে নিচ্ছি 2 ভিএম। টোটাল ভোল্টেজ যদি আউটপুটে 2 ভিএম হয়, তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজটি থাকবে সেটা হবে ভিএম। আবার এখান থেকে এই পর্যন্ত যে আউটপুট ভোল্টেজটা আমি পাবো সেটিও হবে ভিএম। তো এক্ষেত্রে আমি যদি সাইন নোটেশন ইউজ করি, তাহলে কোনো এক সময় এ টার্মিনাল যদি আমার পজিটিভ ভোল্টেজ দেয় মানে প্লাস, তাহলে অবশ্যই বি টার্মিনাল দেবে আমার নেগেটিভ ভোল্টেজ মাইনাস। তাহলে এর মাঝখানে সেন্টার ট্যাপিংয়ে তাহলে আমার যে সাইন হবে সেটি হবে প্লাস, এদিকটায় দেব মাইনাস, এখানটায় দেব প্লাস। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এই হয়ে গেল আমার সিম্পলি ইনপুট, একটা সেকেন্ডারি ট্রান্সফরমারের ইনপুটের দরুন আউটপুট। এবারে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সময় এ সাইড যখন পজিটিভ ছিল, তো সেই অবস্থায় D1 বা ডায়োড D1 কিন্তু ফরওয়ার্ড বায়াসড, কিন্তু সেই অবস্থায় বি, যেহেতু আমার নেগেটিভ ভোল্টেজ বা নেগেটিভ টার্মিনাল যেহেতু এই সময় থাকে, তাহলে কিন্তু ডায়োড D2 কিন্তু এই অবস্থায় কিন্তু অবশ্যই হবে রিভার্স বায়াসড। মানে ডায়োড D1 এর মধ্যে ওই অবস্থায় কিন্তু কোনো রকম কারেন্ট কিন্তু পাস করবে না। কিন্তু ডায়োড D1 যেহেতু আমার ফরওয়ার্ড বায়াসে থাকছে, তাহলে ডায়োড D1 দিয়ে একটা কারেন্ট মূলত এখান দিয়ে আসবে, এসে এখান দিয়ে এসে ও এই রকম একটা জায়গায় এসে দাঁড়ালো। এবারে এর ক্ষেত্রে দুটো পথ থাকছে, একটা তো ও সরাসরি সেন্টার ট্যাপের মধ্যে প্রবেশ করতে পারে, নয়তো এর ডায়োড D2 দিয়ে ওর বি এন্ডে পৌঁছাতে পারে। কিন্তু যেহেতু এই অবস্থায় ডায়োড D2 আমার রিভার্স বায়াসে থাকছে, তাহলে কখনোই যে কারেন্টটি প্রথমে এ থেকে আসছিল সেটি কিন্তু ডায়োড D2 র মধ্যে দিয়ে কখনোই বিতে পৌঁছাতে পারবে না। তার মানে আমার টোটাল কারেন্টটাই কিন্তু চলে যাবে থ্রু আরএল লোড দিয়ে আমার সেন্টার ট্যাপিংয়ে। তো এই হিসাবে আমি এখানে একটা আউটপুট ভোল্টেজ আমি এখানে পাবো অ্যাকর্ডিং টু আরএল। আমি এখানে কিন্তু একটা ভি আউট কিন্তু অবশ্যই আমি এখানে একটা পেয়ে যাব। সেই অবস্থায় কিন্তু D2 কিন্তু কোনো কারেন্ট পাস করবে না, D2র কারেন্ট ওই অবস্থায় কিন্তু টোটালি জিরোই থাকবে। কিন্তু একটা জিনিস অবশ্যই এখানে লক্ষ্য করার, যে আমার ভি আউটপুটের ভ্যালু কোনোভাবেই কিন্তু 2 ভিএম আমি এখানে কিন্তু পাবো না। ভি আউটপুটের ভ্যালু কিন্তু আমি
এই হাফ সেন্টার ট্যাপের জন্যই যতটুখানি ভোল্টেজ ছিল ওটা আমি ঠিক ততটুখানিই পাবো, মানে সেটার ভ্যালু হবে ভিএম। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু। একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নিয়ে যখন আমি ফুল ওয়েভ রেকটিফিকেশন করছি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েভের জন্য হাফ আউটপুট ভোল্টেজ আকারেই কিন্তু পাবো। মানে আমি যদি একটা সিগন্যালকে যদি এখানে দেখাই যে এখান থেকে আর এই পর্যন্ত যদি একটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে টু ভিএম যদি আমার থাকে, তাহলে আমরা কিন্তু আউটপুটে কিন্তু প্রথম অবস্থায় D1 এর জন্য আমরা পুরোপুরি 2 VM পাবো না, আমরা ওটার হাফ আউটপুট ভোল্টেজ মানে হাফ হিসাবে আমি যদি এখান থেকে এইটুখানি যদি ভিএম নেই, তাহলে কিন্তু আমরা আউটপুটে এই অবস্থায় কিন্তু ভিএম ভ্যালুই কিন্তু পাবো। তো এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখা দরকার একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের জন্যে। আচ্ছা, এটি তো এর প্রথম অবস্থায়। এরপরে যদি আমরা ফের সেকেন্ড স্টেজ বা আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টের কথা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে যখন আমার ট্রান্সফরমারটি সেকেন্ড কোয়াড্রেন্টে এলো, মানে আমার বি পোর্শন পজিটিভ ভোল্টেজ পাবে এবং এ পোর্শন নেগেটিভ ভোল্টেজ পাবে। তো সেই অবস্থায় আমরা দেখছি কি যে ডায়োড D2 কিন্তু এই অবস্থায় ফরওয়ার্ড বায়াসড, কিন্তু ডায়োড D1 কিন্তু এই অবস্থায় টোটালি রিভার্স বায়াস। তো ঠিক আগের মতন বি টার্মিনাল থেকে একটি কারেন্ট সেটি প্রবেশ করবে, করে এই জায়গায় এসে সেটি কোনোভাবে ডায়োড D1 এর মধ্যে দিয়ে এ টার্মিনালে পৌঁছাবে না, যেহেতু রিভার্স বায়াসে আছে। সেটি অবশ্যই RL এর থ্রু হয়ে কিন্তু সেন্টার ট্যাপ অংশে পৌঁছে যাবে। তো ঠিক আগেরই মতো আমি একই ডিরেকশানে RL এর মধ্যে একই একটা ভোল্টেজ আমি ভি আউটপুট পাবো, এবং তার মান বা তার ডিরেকশন কিন্তু একই থাকবে, যেহেতু কারেন্টটি প্রত্যেকবার একই ডিরেকশানে কিন্তু RL এর মধ্যে ঢুকছে। তাহলে আমি ঠিক আগের মতো এখানেও নেগেটিভ টার্মিনালের জন্য, নেগেটিভ কোয়াড্রেন্টের জন্যও আমি কিন্তু এখানে একটা ভি আউটপুট পাবো, এবং তার যেহেতু ডিরেকশন আমার আগের মতন একই থাকছে, তাহলেও কিন্তু আমি সেখানে একটা পজিটিভ আউটপুট ভোল্টেজেই কিন্তু পাবো, পজিটিভ আউটপুট ভোল্টেজ পাবো, এবং তারও ভ্যালু হবে হাফ, দ্যাট ইজ দ্য ভিএম। তো একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের প্রত্যেকটা ইনপুট পালসের জন্য আমরা দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটা ইনপুট পালসের জন্য আমরা শুধুমাত্র একটা ডায়োডের মধ্যে দিয়েই কারেন্ট পাস করবে, কিন্তু সেই অবস্থায় অন্য ডায়োডটি পুরোপুরি রিভার্স বায়াসে থাকবে, সেখান দিয়ে নর্মালি কোনো কারেন্ট আমার পাস করে না। এবং আমার আউটপুট ভোল্টেজ সেটি কিন্তু ইনপুট সরি সেটি কিন্তু আমার ট্রান্সফরমারের আউটপুটের যা ভ্যালু থাকবে তার কিন্তু হাফ ম্যাগনিটিউডে কিন্তু আমি নর্মালি পাবো, কিন্তু আমরা প্রত্যেক পালসেশনের জন্যই একটা আউটপুট কিন্তু পাবো। তো যেহেতু প্রত্যেক পালসেশনে আমি এখানে একটা করে আউটপুট পেয়েছি, এটা কোনোভাবেই নয় যে কোনো একটা পালসেশনের জন্য একটা আউটপুট ছিল না, তা না, প্রত্যেকটা পালসেশনের জন্যই একটা করে আউটপুট পেয়েছি। সেই হিসাবে এটা কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার্স। তো এই ধরনের ট্রান্সফর্মার বেস রেকটিফিকেশন নর্মালি সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজেই আছে, যেহেতু ট্রান্সফর্মার বেস রেকটিফায়ার এবং সেন্টার ট্যাপ। তো এই ধরনের ট্রান্সফর্মার বেস রেকটিফিকেশন ফুল ওয়েভ আমরা সচরাচর সার্কিটে খুব কমই ব্যবহার করে থাকি। তো আমরা যদি এর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে প্রথমেই বলা হয় যে ইট ইজ ডিফিকাল্ট টু লোকেট দ্য সেন্টার ট্যাপ অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো ইট ইজ আ ভেরি প্রবলেমেটিক যে একটা ট্রান্সফরমারের একেবারে সেন্টার ট্যাপটিকে খুঁজে বের করা। তো যদি আমি কোনোভাবে সেন্টার ট্যাপটিকে খুঁজে ঠিকঠাকভাবে না প্রপারলি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা আউটপুট ভোল্টেজেও একটা এরার ভোল্টেজ কিন্তু পেতে থাকবো। তো ইট ইজ এ ওয়ান ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার টু বলা যায় যে দ্য ডিসি আউটপুট ইজ আ ভেরি স্মল অ্যাজ ইচ ডায়োড ইউটিলাইজ অনলি ওয়ান হাফ অফ দ্য ট্রান্সফর্মার সেকেন্ডারি ভোল্টেজ। একদম তাই, প্রত্যেকটা যেহেতু রেকটিফিকেশানে আমার প্রত্যেকটা পালসেশনে আমি শুধুমাত্র হাফ ভোল্টেজটি আমরা ব্যবহার করছি, তো এর নর্মালি হাফ আউটপুট ভোল্টেজই আমরা পাবো। তো ইট ইজ অলসো ভেরি ডিসঅ্যাডভান্টেজ।
নাম্বার থ্রি বলা যায় যে দ্য ডায়োড ইউজড মাস্ট হ্যাভ এ ভেরি হাই পিক ইনভার্স ভোল্টেজ। তো পিক ইনভার্স ভোল্টেজ এটা একটা অ্যানাদার কনসেপ্ট, এটা আমাদেরকে একটু একটু জানতে হবে। তো আমি এখানে দেখিয়েছি যে পিক ইনভার্স ভোল্টেজ বলতে মূলত কী বোঝায়। তো এখানে এক কথায় আমি দেখিয়েছি যে দ্য পিক ইনভার্স ভোল্টেজ ফর এ সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার বেস রেক্টিফিকেশানে 2 VM। তো এটি কেন হয়? তো এক্ষেত্রে পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডায়োড D1 যখন ফরওয়ার্ড বায়াসে ছিল, তখন কিন্তু সেই অবস্থায় ডায়োড D2 কিন্তু রিভার্স বায়াসের আকারে কাজ করে। তো এই অবস্থায় ডায়োড D2র মধ্যে যে রিভার্স ভোল্টেজ, মানে কি ডায়োড D2 যে এখানে যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য যে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ এই অবস্থায় যে পেল, তার ভোল্টেজ ভ্যালু সেটি কিন্তু টোটালি A টু B, এই রিভার্স ভোল্টেজটা কিন্তু টোটালটাই কিন্তু এই ডায়োড D2 কিন্তু পেল। তো নর্মালি আমি বলছি যে যেহেতু এটা ভিএম, এটাও ভিএম, তাহলে টোটাল মিলিয়ে কিন্তু যেটা দাঁড়াবে 2 VM। তার মানে কোনো একটা ডায়োড যখন সেন্টার ট্যাপ বেস রেকটিফিকেশানে রিভার্স বায়াস থাকে, তার অ্যাক্রসে যে রিভার্স ভোল্টেজ যেটি থাকবে বা পিক ইনভার্স ভোল্টেজ যেটি থাকে, সেটি কিন্তু হবে 2 VM। তো দিস ইজ আ ভেরি হাই পিক ইনভার্স ভোল্টেজ ভ্যালু। এটি কিন্তু আমার সেন্টার ট্যাপ বেস রেকটিফিকেশানে কিন্তু আমাকে প্রত্যেকটা ডায়োডকে কিন্তু এই রেটিংয়ের ইনভার্স ভোল্টেজ কিন্তু টলারেট বা সহ্য করতে হবে। তো ইট ইজ এ ভেরি ডিসঅ্যাডভান্টেজিয়াস। তার জন্য আমার ডায়োড রেটিং কিন্তু আমাকে সেইভাবেই চুজ করা দরকার, আদারওয়াইজ ডায়োডটি কিন্তু ব্রেকডাউন বা রিভার্স ব্রেকডাউন ঘটে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকে। তো এটি মূলত আমার সেন্টার টেপ ট্রান্সফরমার এর সেন্টার ট্যাপ বেস রেকটিফিকেশান। তো এরপরে আমরা তাহলে মূলত দেখব ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। রেকটিফিকেশন সার্কিটে সবথেকে বহুল প্রচলিত যে রেকটিফায়ারটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার্স। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার্স, তো এখানে ব্রিজ কথাটি লাগানো হয়েছে এই জন্যই যে এখানে যে ডায়োডের যে কম্বিনেশনটি মূলত ব্যবহার করা হয়, এখানে 4টি ডায়োড মূলত ব্যবহার করা হয়। তো এই ফরম্যাট বা এই কম্বিনেশন অফ ডায়োড অ্যারেঞ্জমেন্টকে আমরা সাধারণত বলি যে ব্রিজ কানেকশন। তো এই একমাত্র কারণের জন্যই একে আমরা বলি যে ব্রিজ রেকটিফায়ার সার্কিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে ডায়োডকে একটা স্পেশাল ফরমেশনে লাগানো হয়, 4টে ডায়োডকে একটা স্পেশাল ফরম্যাটে লাগানো হয়েছে এবং সেটি অবশ্যই একটা স্টেপ ডাউন বেস ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড। তো এখানে আমরা যদি সরাসরি এর ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটি, ইনপুট এবং আউটপুট ওয়েভফর্ম যদি আমি দেখি, তাহলে প্রথমেই ধরে নিচ্ছি যে একটা এখানে কিন্তু অবশ্যই বলে রাখা দরকার, এখানে কিন্তু কোনোভাবে আমার আলাদা করে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের কিন্তু ইউজ হয়নি। এক্ষেত্রে আমার সিম্পলি একটা প্লেন ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, সেটি আইদার তো স্টেপ আপ অর স্টেপ ডাউন টাইপ, যার সেকেন্ডারি পোর্শন থেকে সরাসরি আমি এর একটা ব্রিজ রেকটিফায়ারের ইনপুট পোর্শনে কিন্তু আমি ভোল্টেজটাকে ফেড করেছি। তো আমি ধরে নিচ্ছি যে কোনো এক অবস্থায় যদি এর ইনপুট সাইডের ভোল্টেজ আমার এই রকম থাকে, মানে কি আমি ধরে নিলাম যে এই অবস্থায় এম সাইড ইজ এ পজিটিভ আর এন সাইড ইজ নেগেটিভ, তাহলে আমি দেখে নিই যে যখন এম সাইড পজিটিভ থাকবে তখন ডায়োড D1 এবং ডায়োড D3 ইজ রাইট নাও দ্য ফরওয়ার্ড বায়াসড। কিভাবে? না, অবশ্যই এখান থেকে পজিটিভ একটা কারেন্ট আসবে, সেটি এই জায়গায় আসার পরে কারেন্টটি দুটো পাথ পাবে, কিন্তু সেক্ষেত্রে ডায়োড D4 এই অবস্থায় কিন্তু রিভার্স বায়াস, এখান দিয়ে নর্মালি কোনো কারেন্ট নর্মালি পাস করতে পারবে না, যেহেতু ডায়োড D4 ইজ রিভার্স বায়াসড নাও। তাহলে আমার ডায়োড D1 দিয়ে নর্মালি কারেন্টটি পাস করবে, যেহেতু ডায়োড D1 ইজ এ ফরওয়ার্ড বায়াসড। এখান দিয়ে আসার পর এটি নর্মালি লোডের মধ্যে প্রবেশ করবে, লোডের মধ্য দিয়ে যাওয়ার পর সেটি আবার এখান দিয়ে এসে যখন সি পয়েন্টে আসবে, এ আবার দুটো জায়গা পাবে কারেন্টটি রিটার্ন করার। কিন্তু যেহেতু ডায়োড D3 ইজ রাইট নাও দ্য ফরওয়ার্ড বায়াসড ইন দ্যাট কন্ডিশন, তো কারেন্টটি এখান দিয়ে এসে ডায়োড কিন্তু ওর নেগেটিভ টার্মিনালের মধ্যে প্রবেশ করবে এবং কারেন্টটি কিন্তু কমপ্লিট পাথ পাবে। তো আমরা দেখছি যে ডায়োড
পজিটিভ ভোল্টেজ যখন এম সাইডে আসছে এবং এন সাইডে যখন নেগেটিভ ভোল্টেজ আসছে, সেই অবস্থাতে কিন্তু ডায়োড D1 অ্যান্ড D3 কিন্তু ফরওয়ার্ড বায়াস স্টেজে আছে এবং সেই অবস্থায় কারেন্ট কিন্তু লোডের মধ্যে এইভাবে উপর থেকে নিচের দিকে কিন্তু প্রবেশ করলো। তো আমি যদি এখানে প্লটে দেখাই, তাহলে যখন আমার পজিটিভ ভোল্টেজের জন্য আমি আউটপুট ডায়োড হিসাবে আমি পাচ্ছি D1 এবং D3, এবং তার জন্য আমরা করসপন্ডিং আউটপুট আমরা এইটা পেয়ে গেলাম। এবারে যদি আমি সেকেন্ড স্টেজের কথা ভাবি বা সেকেন্ড টাইমসের কথা ভাবি, তখন আমরা দেখতে পাবো কি যে ট্রান্সফরমারের মূলত এম সাইডে থাকবে নেগেটিভ আর এন সাইডে থাকবে পজিটিভ। তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কি যে এন সাইড থেকে যখন পজিটিভ একটা কারেন্ট নর্মালি এখানটায় এলো, এখানটায় আসার পর ডায়োড D2 ইজ ইন দ্যাট কন্ডিশন ইজ ফরওয়ার্ড বায়াসড অনলি। ডায়োড D2 ফরওয়ার্ড বায়াসড পাবে, কিন্তু এই অবস্থায় ডায়োড D3 কিন্তু কোনোভাবে কারেন্ট পাস করবে না, কারণ এটি রিভার্স বায়াসে যেহেতু আছে। তো ডায়োড D2 দিয়ে কারেন্টটি প্রবেশ করলো, করার পরে থ্রু লোড হয়ে ঠিক আগেরই মতো একইভাবে উপর থেকে নিচের দিকে কারেন্টটি যাবে। মানে এর আউটপুট ভোল্টেজের পোলারিটি, ভি আউটপুট ভোল্টেজের পোলারিটি কিন্তু একই থাকবে, যেহেতু কারেন্টের ডিরেকশন প্রতি ক্ষেত্রে লোডের মধ্যে একই ডিরেকশানে আছে। তো কারেন্টটি উপর থেকে নিচের দিকে এসে এখান দিয়ে এসে ঠিক আগের সি টার্মিনালে আসার পরে কারেন্টটি কিন্তু থ্রু D4 ডায়োডের মধ্যে দিয়ে প্রবেশ করে ও এম এর মধ্যে রিটার্ন করে কমপ্লিট করবে। তো এক্ষেত্রে যখন একটা ট্রান্সফরমারের এন সাইড ইজ এ পজিটিভ অ্যান্ড এম সাইড ইজ নেগেটিভ, তো সেই অবস্থায় দেখা যাচ্ছে যে ডায়োডের দুটো D2 অ্যান্ড D4 মানে ব্রিজ সার্কিটের দুটো ডায়োড কিন্তু ফরওয়ার্ড বায়াসড এবং তারাই কারেন্ট কন্ডাকশানে কিন্তু পার্ট নেবে। তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড কন্ডিশনের জন্য ডায়োড D2 অ্যান্ড D4 পার্টিকুলারলি নেগেটিভ পোটেনশিয়ালের জন্য, নেগেটিভ কোয়াড্রেন্টের জন্য কিন্তু অ্যাক্টিভ, এবং সেই হিসাবে আমি কিন্তু এই আউটপুটটি কিন্তু পেয়ে যাব। এবং আমি আগেও বলেছি, যেহেতু ভি আউটপুটের কারেন্ট ডিরেকশন একই হয়, সেহেতু প্রত্যেকটা আউটপুট ভোল্টেজেই কিন্তু পজিটিভই হবে। তো আমি টোটাল জিনিসটাকে যখন একসাথে একটা প্লটে আমি যখন এখানটায় যখন আমি কারেন্ট আউটপুট ভোল্টেজ প্লট যখন আমি ড্র করব, তখন কিন্তু আমরা প্রত্যেকটার জন্য একটা করে এই রকম পালসেটিং আউটপুট কিন্তু পাবো, এবং সেটি মূলত এখানে দেখানো হয়েছে। তো এখানে যেহেতু আমরা প্রত্যেকটা পালসের জন্যই একটা করে আউটপুট ভোল্টেজ আমরা এখানে পেয়েছি, প্রত্যেকটা পালসের জন্যই একটা করে ফুল আউটপুট ভোল্টেজই আমরা পেয়েছি, তো এর জন্য আমরা নর্মালি একে বলছি যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট রেকটিফিকেশন প্রসেস। 90% কেসে যতক্ষণ না মূলত আইসি বেস রেকটিফিকেশন যতক্ষণ না এসেছে, তার আগে 90% কেসে আমরা এই ধরনের ফুল ব্রিজ ওয়েভ রেকটিফায়ার প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, এখনও প্রচুর ব্যবহার হয়। খুব সিম্পল একটা টেকনিক, কিন্তু এর এফিসিয়েন্সি কম্পেয়ার টু দ্য হাফ ওয়েভ কিন্তু অনেক বেশি হয়। তো যেহেতু এটি প্রচুর পরিমাণে ব্যবহার হয়, এর কিছু অবশ্যই অ্যাডভান্টেজ আমরা যদি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাডভান্টেজ হিসাবে দ্য নিড অফ সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইজ ইলিমিনেটেড। একদম পরিষ্কার, যেহেতু এখানে কোনো রকম সেন্টার ট্যাপ বেস ট্রান্সফরমার আমরা এখানে ইউজ করিনি, তাহলে আমার আলাদা করে কোনো রকম সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের দরকার পড়বে না। দ্বিতীয়ত, দ্য আউটপুট ইজ টুয়াইজ দ্যাট দ্য সেন্টার ট্যাপ সার্কিট। অবশ্যই তাই, আমরা সেন্টার ট্যাপ বেস যে রেকটিফিকেশানটা আগের সার্কিটে আমরা দেখেছিলাম, তার আউটপুট ভোল্টেজ যা ছিল, এক্ষেত্রে কিন্তু আউটপুট ভোল্টেজ অবশ্যই টুয়াইজ, মানে তার ডাবল ডাবল। তো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ ফর দ্য ব্রিজ ওয়েভ রেকটিফায়ার্স। 3 নম্বরে যেটি বলছে দ্য পিআইভি মানে পিক ইনভার্স ভোল্টেজ ইজ হাফ। ডেফিনেটলি আমার সেন্টার ট্যাপ ট্রান্সফরমার বেস রেকটিফিকেশানে আমার প্রত্যেকটা ডায়োডকে তার পিক ইনভার্স ভোল্টেজ সাধারণত হাফ, মানে ডাবল হতে হয়েছিল, কিন্তু আমার যখন আমি এটাকে ব্রিজ রেকটিফায়ারে আমি ব্যবহার করব, ওই ডায়োডটাই পিক ইনভার্স ভোল্টেজ কিন্তু তার হাফ ভ্যালু নিলেই চলে যাবে।
তো দিস আর দ্য ভেরি সিম্পল অ্যাডভান্টেজ। এই তিনটে অ্যাডভান্টেজ আমাকে সাধারণত মনে রাখতে হবে। এমসিকিউতে কখনো কখনো এই অ্যাডভান্টেজ নিয়ে এমসিকিউ হয়ে থাকে, তো এগুলি কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। শুধুই কি এর অ্যাডভান্টেজ আছে তা কখনোই নয়, এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে যেটা আমাদেরকে একটু খেয়াল রাখা দরকার। প্রথমত বলা যায় যে ইটস রিকোয়ার্ড 4 ডায়োডস। তো এই ধরনের রেকটিফিকেশনে আমরা দেখছি যে আমার 4টি ডায়োড মূলত ব্যবহার করা হয়েছে। তো the number of quantities of diode is comparatively higher than the other two type of rectification process। তো এখানে 4টি ডায়োড যেহেতু ব্যবহার করা হয়েছে, তো সাধারণভাবে আমার 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজে বলা হয়েছে যে এর সাইক্লিক লস বা ডায়োডের যে ইন্টারনাল লস কিন্তু কম্পারেটিভলি কিন্তু বেশি হবে। তো এখানে সেটাই বলা হয়েছে যে অ্যাজ দ্য ইচ হাফ সাইকেল ইনপুট ইজ 2 ডায়োডস দ্য কন্ডাক্ট দ্য সিরিজ। তো নর্মালি একটা ভোল্টেজ ড্রপ যেটা ঘটে থাকে প্রত্যেকটা সাইকেলের জন্য, এখানে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটার জন্য যে ডায়োডের ইন্টারনাল ভোল্টেজ ড্রপ ঘটে সেটা কিন্তু কম্পারেটিভলি হাই। তো এই হলো আমার দুটো ডিসঅ্যাডভান্টেজ, যেটাও আমাকে কিন্তু অ্যাডভান্টেজের সাথে সাথে কিন্তু আমাকে খেয়াল রাখতেই হবে। এখানে যদি আমি এফিসিয়েন্সি দেখাই তাহলে কিন্তু খুব সহজে আমি বলতে পারি যে একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের নর্মালি আউটপুট ফ্রিকোয়েন্সি কিন্তু টুয়াইস দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি। তো সেটি কেন হবে, আমরা যদি ছবিটি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা কমপ্লিট ইনপুট এসি সাইকেলের জন্যে আমরা কিন্তু আউটপুটে দুবার সেম ফিগারের কিন্তু পালস পাবো। প্রত্যেক একটা কমপ্লিট সাইকেলের জন্য আমরা কিন্তু সেম ফিগারে দুটো আউটপুট সিগনাল পাবো, তো সিম্পলি ইনপুট সিগনাল ফ্রিকোয়েন্সি যদি আমার এফ হয় তাহলে আমার অবশ্যই আউটপুট ফ্রিকোয়েন্সি হবে 2f। তো এটি ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে, তার জন্যই আমি এখানে লিখেছি যে আউটপুট ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ইকুয়াল টু দ্য টুয়াইস দ্য ইনপুট ফ্রিকোয়েন্সি। তার মানে যদি একটা কোনো সিঙ্গেল ফেজ ব্রিজ রেকটিফায়ারের ইনপুট ফ্রিকোয়েন্সি যদি আমার 50 হার্জ দেওয়া থাকে, যদি এমসিকিউতে কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি ফর দ্যাট, তাহলে কিন্তু এর আউটপুট ফ্রিকোয়েন্সি হবে 2 ইন্টু 50 হার্জ, দ্যাট ইজ দ্য 100 হার্জ। তো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট ওয়ান, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা এখানে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের নর্মালি এফিসিয়েন্সি ক্যালকুলেশন একটু দেখে নেব। তো আমি খুব ডিটেলিং করব না, এখানে দেখে নেই যে নর্মালি রেকটিফায়ার এফিসিয়েন্সি মানে আমরা অলরেডি দেখে নিয়েছি যে ডিসি আউটপুট পাওয়ার বা এসি ইনপুট পাওয়ার। তো একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের নর্মালি ডিসি আউটপুট পাওয়ারের ক্যালকুলেশানে, তো ডিসি ফুল ওয়েভের জন্য নর্মালি এভারেজ ভোল্টেজ এইটা, তো তার স্কোয়ার ইন্টু আরএল। আর তাকে যখন আমি এসি ইনপুট করব, অবশ্যই ইট ইজ দ্য আরএমএস ইনপুট কারেন্ট Im/√2 অ্যান্ড লোড রেজিস্ট্যান্স। তো ফাইনালি efficiency is equal to this value 0.812 by this one। যেহেতু আরএফ এর ভ্যালু ইজ আ ভেরি নেগলিজেবল, তাহলে এই পোর্শনটাকে যদি আমি নেগলেক্ট করতে পারি তাহলে আমি বলতে পারি যে একটা ফুল ওয়েভ রেকটিফিকেশনের এফিসিয়েন্সি ইজ 81.2। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাগনিটিউড, এটা খুব একটা ইম্পর্টেন্ট ম্যাগনিটিউড যেটা আমাকে এমসিকিউতে বহুবার জিজ্ঞাসা করা হয় যে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের এফিসিয়েন্সি কত। তো 81.2%, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দিস ইজ অল অ্যাবাউট ইউর রেকটিফিকেশন বাই ইউজিং অফ ডায়োড। খুব সোজা জায়গা, এক থেকে দুইবার জায়গাটি দেখলেই মনে থাকবে। এখানে আমি আরও সুবিধার জন্য একটা কম্পারিজন টেবলস বানিয়ে দিয়েছি যে ডিফারেন্ট টাইপ অফ রেকটিফায়ার্স যখন আমি নিয়ে কাজ করব তখন তাদের মধ্যে যে ডিফারেন্ট সার্কিট, এটা আমি দেখিয়েছি হাফ ওয়েভ সার্কিট, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ অ্যান্ড ব্রিজ রেকটিফায়ার্স। তো প্রত্যেকটার জন্য সার্কিট এবং কম্পারেটিভলি তাদের যে আউটপুট ওয়েভ ফর্মগুলি হয়ে থাকে তো আমি এখানে দেখিয়েছি, এবং তার যে ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাগনিটিউড। নাম্বার অফ ডায়োডস আমরা জানি যে হাফ ওয়েভের জন্য একটা, সেন্টার ট্যাপের জন্য দুটো, ব্রিজ টাইপের জন্য চারটে। ট্রান্সফর্মার নেসেসারি হাফ ওয়েভের জন্য অবশ্যই নাও লাগাতে পারো, কিন্তু সেন্টার ট্যাপের জন্য অবশ্যই লাগবে সেন্টার ট্যাপ বেস ট্রান্সফর্মার।
ব্রিজ টাইপের জন্য লাগাতেও পারো, নাও লাগাতে পারো। সরাসরি এসি ফেড করলেও কিন্তু রেকটিফিকেশন ঘটবে। এফিসিয়েন্সি আমরা এখানে দেখেছি যে হাফ ওয়েভের জন্য 40.6% এফিসিয়েন্সির আউটপুট আমরা দেখেছি। সেন্টার ট্যাপ এবং ব্রিজের জন্য এফিসিয়েন্সি বোথ কেসেস ইকুয়াল, সমান। রিপল ফ্যাক্টর, যেটা নিয়ে আমি এখনও বলিনি, আমি পরের লেকচার রিপল ফ্যাক্টরের উপরে অবশ্যই দেখাবো, তো এটা জাস্ট জেনে রাখো। রিপল ফ্যাক্টর নর্মালি হাফ ওয়েভের জন্য বেশি হয়, কিন্তু বাকি দুটোর জন্য একই থাকে। আউটপুট ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ দ্য এফ ইনপুট টু এফআইএন অ্যান্ড টু এফআইএন, এটা নিয়ে আমি আলোচনা বৃহৎ করেছি, জানো অবশ্যই। পিক ইনভার্স ভোল্টেজ, এটাও তাই, এটা যদি ভিএম হয় বাকি এটা হবে 2 ভিএম, আর লাস্টেরটা হবে ভিএম। সো দিস ইজ অল অ্যাবাউট ইয়োর রেকটিফিকেশন। তো খুব ভালো করে এই জায়গাটা দেখবে। ডায়োড নর্মালি পিএন জাংশন ডায়োডের এটি অ্যাপ্লিকেশন পার্ট, এটি কিন্তু অবশ্যই জানতে হবে। পরীক্ষা এখান থেকে একটা কি দুটো কোশ্চেন আসে অনেক সময়, এখান থেকে নিউমেরিক্যালস থাকতে পারে। নিউমেরিক্যালস আলাদা করে আমি এখানে কিছু দেখাইনি, আমি এমসিকিউ ডিসকাশনের সময় এখান থেকে নিউমেরিক্যালস দেখিয়ে দেব, তো তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই যারা আমার লেকচারগুলি দেখছো তাদেরকে অবশ্যই বলবো আরও বেশি বেশি করে দেখো, খুব ভালো করে প্রিপারেশান করো। এবং আবারও বলি, যারা এখনও গ্রুপে জয়েন করোনি, যে লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কটি অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানের সাথে দেওয়া থাকে, তো ওখান থেকে লিঙ্কের মধ্যে দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন করে যাও। আর যারা এখনও তোমার বন্ধুরা প্রিপারেশন করছে তাদেরকে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও একটা প্রিপারেশন করতে পারে। ওকে, থ্যাংক ইউ। ভালো করে পড়ো এবং প্রিপারেশন করো। ওকে, বাই।